আমি কবিতাটা শেয়ার করে দেই। কেউ পড়েছো কিনা সে একটু শেয়ার করো তো, একটু বলো। জি স্যার, পড়েছি। আমাকে একটু বলো তোমরা কি পেয়েছো বা কি মনে হয়েছে, একটু শেয়ার করো, শুনি একটু তোমাদের কাছে। স্যার এইখানে স্যার আহ, উনি হচ্ছে ওনার নিজের একটা অনুভূতি শেয়ার করেছেন, যেটা হচ্ছে যে কালচার রিলেটেড। সবাই মানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় স্পেশালি ওয়েস্টার্নাররা নিজেদের কালচারকে খুব গর্ব করে দেখে, কিন্তু আমরা ইস্টার্ন সাইডে আমাদের ম্যাক্সিমাম যারা কান্ট্রি আছে তারা নিজেদের কালচারকে ওইভাবে গর্ব করে দেখতে পারে না। সম্ভবত এটা কলোনাইজেশনের মানে কলোনাইজড হওয়ার একটা ইফেক্ট হিসেবে কাজ করে, যেহেতু লুঙ্গি জিনিসটাকে আমরা আহ, বাঙালি হয়ে আমরা লুঙ্গিকে ওইভাবে করতে পারছি না, কিন্তু পৃথিবীর আরো অনেক কান্ট্রি আছে যারা লুঙ্গিকে অফিসিয়ালি ইউজ করে। হ্যাঁ, তারপরে বলো একটু। দেন দেন যেমন হচ্ছে স্যার কালচারালি যদি বাঙালি পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, সো আমরা হচ্ছে স্যার সেই আদিকাল থেকেই হচ্ছে স্যার ওই ২০০ বছরের শাসন, তাদের কালচারটা অ্যাডাপ্ট করতে করতে, তাদের জব করতে করতে, তাদের ওইখানে যেতে যেতে, তাদের ওইখানে পড়াশোনা করতে করতে তাদের কালচারকে আমরা অ্যাডাপ্ট করা শুরু করেছি, কিন্তু নিজেদের কালচারটাকে আমরা ফর্মালি ওইভাবে আনতে পারি নাই, বা ফর্মাল থেকে বাদই দিয়ে দিয়েছি। হয়তোবা ছোটবেলায় হয়তোবা দেখতাম যে কোথাও ফর্মালি কেউ গেলে হয়তোবা পাঞ্জাবি পায়জামা পরতো। অনেক সময় হচ্ছে বয়স্ক যারা ছিলেন তাদেরকে হয়তোবা মাঝে মাঝে হয়তোবা লুঙ্গি পরতে দেখা যেত ফর্মাল কোনো জায়গায়, ফর্মাল কোনো মিটিং হতো। এটা সম্ভবত চেয়ারম্যান এরকম টাইপের কাউকে দেখা যেত, কিন্তু আহ, যদি একটু ক্লাসটা যদি আরেকটু হায়ার দিকে চলে যায়, আপ দিকে চলে যায়, শহরের দিকে চলে যায়, তখন লুঙ্গিটাকে মানুষ বর্জন করা শুরু করে দিয়েছে। আচ্ছা। কিন্তু আহ, আমরা যদি আমাদের পাশের দেশগুলোর কথাই চিন্তা করি, আহ, মায়ানমার আছে, তারপর হচ্ছে শ্রীলঙ্কা আছে, তারা কিন্তু লুঙ্গিকে খুবই মর্যাদার সাথে দেখে। ইভেন ইন্ডিয়ারও যে কিছু কিছু স্টেট আছে, ওই যে সাউথে কিন্তু লুঙ্গি খুবই প্রেস্টিজিয়াস, জাঁকজমকপূর্ণ একটা এক্সপেন্সিভ ওয়্যার হয় ওদের ফর্মাল অনুষ্ঠানে। ওকে, এনিওন এলস? থ্যাংক ইউ গালিব ফর শেয়ারিং ইউর থট অন ইট। আর কেউ পড়েছো? হ্যালো। স্যার আমি পড়ছি কিন্তু একটু প্রবলেমে আছে, আমি পড়তে পারতেছি না। বলো প্রবলেমটা কি। স্যার একটু ঝামেলা হচ্ছে কম্পিউটারে, ওইটাই দিকে তাকায় থাকতে হচ্ছে। ও, আমি শুনতে পাচ্ছি অবশ্য তোমাকে। আর অন্য কেউ পড়েছো? তোমাদের থট গুলো একটু জানলে আমার জন্য ভালো হবে। ওকে, তাহলে আমরা একটা আহ, কবিতাটা পড়াই শুরু করি। তাহলে দেখো এখন কবিতাটা। দ্য পোম ইজ ওড অন দা লুঙ্গি। দেন আমরা একটু দেখি, আমরা জেনারেলি ওডের মধ্যে কি এক্সপেক্ট করি? হু ক্যান টেল মি, হোয়াট ডু উই এক্সপেক্ট ইন অ্যান ওড? স্যার শোক। কি আশা শোক। করি? শোক। শোক।
തമിഴ് നല്ലോണം ওদের പറയുമായിരുന്നു. মধ্যে শুধু কি শোক ഇവിടെ আশা করি? വന്നപ്പോ ഒരു സീരിയലിന് ഡബ് ചെയ്യാൻ വിളിച്ചു. അതിൽ এলিজির মধ্যে আমরা അമ്മായിയമ്മയായിട്ട് শোক আশা അഭിനയിക്കുന്ന করি, സ്ത്രീയും এলিজি। ഡയറക്ടറും തമ്മിൽ ഭയങ്കര ওকে, കശപിശ. അപ്പോഴാ എന്നെ കണ്ടത്. പിന്നെ കഥ അങ്ങോട്ട് മാറ്റി. এটা ওকে। এমনি মানতে তো স্যার যে തിളച്ച വെള്ളം মানে മുഖത്ത് വീണു. গীতি പ്ലാസ്റ്റിക് কবিতা സർജറി বোঝায়, ചെയ്ത মানে একটু പുതിയ അമ്മായിയമ്മ. রিদম থাকবে, പിന്നെ ഞാൻ তারপরে ഫേമസ് ആയി. হচ্ছে আহ এরকম টাইপের কথা ഓക്കെ ഇതൊന്ന് ভালো നേരത്തെ বলতে കൊണ്ടുവന്ന് পারতেছি। നമ്മളങ്ങ് സങ്കല്പിക്കുന്നു ആ അത് കൊള്ളാം. പാല് വച്ചില്ല കഴിക്കണം ওকে, নো প্রবলেম। என்ன আরে அங்க வச்சு மாமி சூப்பர் தேங்க் யூ மாமி சூப்பர் தான் தீபா எப்படி இருக்க நல்லா இருக்கேன் இங்கதான் இருக்கேன் இந்தா வரேன். இத আমরা যতগুলো ওড পড়েছি সেগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য দেখবে যে, আচ্ছা আমরা কি উপন্যাসটা পড়বো না? অবশ্যই পড়বো। நான் வந்துடுறேன் மதியம். সেদিন যেহেতু এটা একটু শুরু করেছি, তাই এটা শেষ করে আবার উপন্যাসে ফিরে যাব। মনে করার কারণে যে উই হ্যাভ ফিনিশড আওয়ার ক্লাস অন দ্য লোল্যান্ড, নট লাইক দ্যাট। ஐயோ சாரிங்க. তাহলে এখানে আমরা দেখি যে perhaps in the last class I was talking about 6 points. আমরা লাস্ট ক্লাসে আমি কয়টা পয়েন্ট দিয়েছিলাম তোমাদের? ഇപ്പൊ വിടാവുന്നതേ ഉള്ളൂ പല്ല് വെക്കാല്ലേ ছয়টা হ্যালো? স্যার, ছয়টা। ছয়টা পয়েন্ট বলো তো কি কি দিয়েছিলাম, সবাই শুনুক। আচ্ছা, ফার্স্ট ওয়ান, the poem is a post-colonial poem. The writer is the sole person to raise his voice against the post-colonialism. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ডটা হচ্ছে he is not only represented Bangladesh, he has not only represented Bangladesh from the post-colonial perspective, but also whole Asia, where people put on lungi on regular basis or occasionally. Third point, post-colonial writers hold tradition. By presenting the tradition, here he has glorified lungi. The writer has glorified lungi. Okay, তারপর হচ্ছে 4 নম্বরটা, he was referring the different tribes and communities, and when he was referring this, he mentioned general people. Number 5, the writer himself is another paradox of post-colonial discourse. Number 6, when he is talking about lungi and people, he is trying to adopt simple possible language because he wanted to avoid elitism. এই ছয়টাই স্যার। ওকে, তাহলে আমরা এখন বাকি কবিতাটায় চলে যাব। তখন আমরা কিছু বিষয় দেখার চেষ্টা করব কবিতাটায়। ওড অনে লুঙ্গিতে, আচ্ছা ওড অনে লুঙ্গি পড়ার সময় আমরা কয়েকটা জিনিস মাথায় রাখি। This has been written in a very, very simple language, except few words like anachronistic, then sartorial, something like that. But except those few words, and perhaps we cannot replace those words, except those words, we almost the whole poem is written in a very simple language. And this is again the way to avoid the native, their supremacist attitude towards a language, and he wanted to create his own language. যেমনটা ধরো আফ্রিকানরা করেছিলেন। When Achebe was writing in English, he was questioned, he was in controversy in Africa that he was representing Africa in the colonizers' language in English. Then he was telling that the language he is using, he is developing, he is writing in, is not English, rather it's African English. It is not the English used by the colonizers, rather it is the English adapted to the life of the African. And so he was writing in such a manner that it cannot be even imagined by any of the even minor writers in the native countries, from the native countries. So the important factor is that, when Kaisarok was writing,
he was inspired to write this poem, Ode, by many great writers. Even Pablo Neruda was there, and other writers were there who wrote, ode on different even petty objects. So he felt that from those experiences of reading those poems vastly from around the world, he felt that it is also important for us to write about ourselves. So, what can be a common element from us, but still, though common, still it is neglected? And he was searching for that, and instantly he got lungi because though he is an English teacher, generally we all the people wear lungi, even if not on the occasions, but on regular basis at night or in our domestic environment or atmosphere. So he felt that there is some common ground for lungi in the life of the third world, so-called third world countries, so-called colonized country, in the previous century. So he started writing, and one thing he emphatically said that the root of all his poems are in Bangladesh. তিনি খুব জোর দিয়ে এটা সবসময় বলতে চান যে আমার কবিতার রুট হচ্ছে বাংলাদেশে। So uh, a man who is having international name and fame is emphatically telling that he's writing about his country and his root is in Bangladesh. This approach is again one post-colonial approach. Uh, Let me now, ode generally, আমরা ode কাকে বলি? Ode generally is addressed to something, someone. It can be even an idea, abstract idea. It can be a person. It can be an establishment. It can be a bird, animal, whatever it is. So ode is generally written to address something or someone. And in ode, the poets commonly eulogize different dimensions and qualities of the thing or person he is addressing. তাহলে প্রথম কাজ হবে ওডের মধ্যে একটা অ্যাড্রেস টুয়ার্ডস সামথিং অর সামওয়ান, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থানের প্রতি এক ধরনের একটা অ্যাড্রেস করা থাকবে। দ্য সেকেন্ড ওয়ান ইজ হু এভার ইট ইজ অ্যাড্রেস টু, the writer will be full of praise for different dimensions, characteristics of that thing or person. And the third thing is, it is not that he will only go for eulogizing that thing or person. Rather, he will develop a type of understanding of life or philosophical aspect in the poem. তাহলে তিনটা অন্তত আমরা very important aspect হিসেবে নিতে পারি in every ode. একটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে লেখা, দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুর বিবিধ বিষয়ের উপরে আলোকপাত করা এবং মূলত প্রশংসা করা তার বিভিন্ন বৈশিষ্ট্য বা দিকের উপরে, তারপর সেই আলোকে একটা জীবন দর্শন ডেভেলপ করা। এই হচ্ছে আমাদের ওডের কমন কাজ। তাহলে ওডের এই তিনটা হচ্ছে কমন কাজ। তো ওড অন লুঙ্গিতে আমরা নিশ্চয়ই এমন কিছু দেখবো না। উই উইল নট এক্সপেক্ট দ্যাট the writer will talk negatively about lungi. Rather, he will surely talk positively about lungi. Not only that, as he is a post-colonial writer and he is proud of his origin, he is proud of his location, then he is surely to we can be sure that he will without any doubt uphold that tradition. He will never even underestimate, rather he will sometimes exaggerate. কারণ আমরা পোস্ট কলোনিয়াল রাইটারদের মধ্যে দেখেছি তারা নিজেদের ঐতিহ্য বা সমাজ সম্বন্ধে এক ধরনের অতিরঞ্জনের দিকেও চলে যান। As these traditions are not documented properly in different discourses or academia, so often they go for exaggeration, and perhaps in the poem we can expect that, but we are not sure. When he's going for exaggeration, he will have some comparison. তোমরা ওডের মধ্যে প্রায়ই দেখেছো তারা কম্পেয়ার করতে পছন্দ করে বিভিন্ন জিনিসের সঙ্গে. When he will go for comparison,
Of course, the comparison will be basically with different dresses. Then we will find him again to uh, keep lungi superior to all other, dresses. He will try at least. So this thing we can expect from the poem. আচ্ছা ওডে কি থাকে এখানে কি আমরা এক্সপেক্ট করতে পারি আমি একটু বললাম তোমাদের 2 মিনিট ভাবার সময় দিচ্ছি আমি ধরবো তোমাদের যে ওডে কি থাকে এবং এখানে আমরা কি এক্সপেক্ট করতে পারি আসসালামু আলাইকুম রানু। ওই ডাল কোথায় রাখছেন? আচ্ছা, আপনার শরীরের অবস্থা কেমন? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আইতেছি। আচ্ছা, হলুদ ব্যাগের ভিতরে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। Okay, then who will tell me? Mariam Tasnin. Tasnin, can you hear me? Hello? No, she cannot hear. She is in Dhaka and she cannot hear. Interesting. Then Rivu. Rivu, can you hear me? No. Yes, sir. Yes. What is an ode and what are the basic characteristics of an ode and what can we expect from this poem? এটা তোমার অবস্থান হতে পারে আমারটাই বলতে হবে এমন কোনো কথা নেই স্যার ওড হচ্ছে যে কাউকে অ্যাড্রেস করে কোনো ব্যক্তি বা বস্তুকে অ্যাড্রেস করে কিছু বলা এবং সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কিত বিস্তারিত তথ্য সেগুলো দিয়ে একটা ফিলোসফি একটা জীবন দর্শন সেখানে তুলে ধরা যার একটা নির্দিষ্ট জীবন দর্শনও থাকবে সাধারণত একটু যে বিস্তারিত যা বলা হয় সেটা নর্মালি প্রশংসা অর্থেই বলা হয় এটা আরেকটা কি ছিল স্যার না না তুমি সংক্ষেপে সবই বলেছো যে একটা বলেছি কাউকে অ্যাড্রেস করা তার ডিফারেন্ট ডাইমেনশনস এর উপর কথা বলা আমরা বিস্তারিত তথ্যের কথা বলবো না আমরা বলবো ডিফারেন্ট ডাইমেনশনস এর উপর কথা বলা এবং সেখান থেকে একটা জীবন দর্শন দাঁড় করানো আরেকটা বললাম যে এখানে আমরা কি এক্সপেক্ট করতে পারি ওড অন দ্য লুঙ্গিতে সেটা হচ্ছে লুঙ্গির বিবিধ জিনিস নিয়ে ওকে আমি এখন কবিতাটা ধরি তোমরা একটু দেখো প্লিজ আমরা একটু গ্রুপে আর একটু নক করি কারণ এই কবিতা জেনারেলি ছেলেমেয়েরা একা বুঝলে তো খুবই ভালো আচ্ছা তোমরা গ্রুপে আরেকবার একটু বলে দাও যাতে করে ছেলেমেয়েরা চলে আসে আচ্ছা আমি পড়ি এখন দেখো কবিতাটা ওড অন দ্য লুঙ্গি গ্র্যান্ডপা ওয়াল্ট allow me to share my thoughts with you if only because every time I read Passage to India and come across the phrase Passage to more than India I fancy anachronistically that he wanted to overshoot the target by a shadow line and land in Bangladesh. So, এইখানে অনেকগুলি কাজ আছে গরিবের যে একটা কাজ থাকে বড়লোকের সঙ্গে আত্মীয় পাতানোর সেই কাজটার একটা করা হয়েছে সো পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ ক্যান বি by protesting hard or can be negotiating and here the writer is going for negotiation তাহলে প্রথমে আমি তোমাদের বললাম the very first word is telling us that the writer is approaching in a negotiating manner
not in a protesting manner. এর মানে এই না যে উনি প্রোটেস্ট করবেন না, he will protest, but it will be a type of Gandhian approach. He will not break, he will not shock, he will not hit, rather he will protest verbally, he will show arguments, he will try to have some argumentative talk so that he can win over them. This is the approach. So আমি এক নম্বর পয়েন্টটা বললাম যে he is developing the poem. আচ্ছা আমি এটাকে কপি করে নিই. He is developing the poem with one negotiating manner. മലയാളിയാണ്. আচ্ছা তো হলো ഇതിനിപ്പോ ഒരു এই নেগোসিয়েশনটা আদৌ পজিটিভ না নেগেটিভ সেটা আমরা একটু দেখার চেষ্টা করব. എന്റെ വീട് ആലുവ. മദിരാശി ഒളി മിന്നു നീലാക്ഷി മീനാക്ഷി കാമാക്ഷിയാ ওকে, গ্র্যান্ডপা ওয়াল্ট, তোমরা বুঝতেই পারছো ওয়াল্ট ইজ নান আদার দেন আওয়ার ওয়াল্ট হুইটম্যান. So he was addressing Walt Whitman while he was talking about his own country. He is taking shelter or resorting to someone from America, the country which is the leader in colonialism, imperialism, new imperialism, neo colonialism. So the way the writer is taking resort to Walt Whitman, this easily shows that he is going for one type of negotiation. Then allow me to look at the word allow me. He is seeking permission from Walt Whitman, first affirming that you are a very great man, you are a leading person, so please allow me to share my thought. So this is a very very what can be said, argumentative way to go for argument with those persons who have comprehensive souls, so that you can make them understand that yes, what you are doing is not correct, what you are doing is discriminatory, so we should think over that so that we can address the issues. সুতরাং প্রথম জিনিসটা আমি বারবার বলছি যে এই কবিতাটা হচ্ছে মূলত নেগোশিয়েট করা থ্রু আর্গুমেন্ট. এখন এই আর্গুমেন্টের মধ্যে নেগোশিয়েট করতে গিয়ে প্রথমে তিনি অ্যাফার্ম করছেন দেয়ার সুপিরিয়রিটিকে. সো আর্গুমেন্টের প্রথমে দাঁড়াচ্ছে অ্যাফার্মেশন অফ দেয়ার সুপিরিয়রিটি. ആകാശവാണി, വാ, പോവാം. വരുന്നു. വന്നേ, എവിടേക്കാ? മുട്ടുവേദനയ്ക്ക് ഡോക്ടറെ കാണിക്കാം. ആ, നമ്മുടെ ഷെനായ് നഗറിലെ ഒരു നല്ല ഡോക്ടറുണ്ട്. മലയാളിയാ. അത് തന്നെ തോന്നുന്നു. അത് തന്നെ. ശങ്കുണ്ണി ക്ലിനിക്. Correct. ആ, എനിക്കറിയാം. Generally, the post-colonial writers doesn't allow this kind of space for the colonizers. Rather, they go for finding fault with them so that they can go for recuperating their position over them, showing their superiority in many cases. But here Kaisar Hawk's style is different. He is negotiating through argument but by affirming their superiority. Allow me to share my thought. আমার চিন্তাকে শেয়ার করব, তার জন্য আমি তার অনুমতি চাচ্ছি.
with you, আপনার সঙ্গে আমি চাই। So again, an intellectual from the colonized country, the previously colonized country, is now negotiating with one intellectual person from the colonizers. If only because every time I read, এবং উনি যে শেয়ার করতে চাচ্ছেন তখন আবার দেখাচ্ছেন মনে হচ্ছে খুব আড়ষ্টতা তার মধ্যে। কবিতাটার মধ্যে দেখা এক ধরনের আড়ষ্টতা আছে, কারণ ওয়াল্ট হুইটম্যানের সঙ্গে কথা বলতে পারে পেরেই যেন উনি খুশি, এই জন্য কেমন আড়ষ্ট ভঙ্গিতে তিনি কথা বলেছেন, যেটা এগেইন পোস্ট কলোনিয়ালিটির মধ্যে সাধারণত প্রশংসিত অ্যাপ্রোচ নয়, যে ইউ উইল always feel a bit type of squeezed, you feel discomfort. Rather, the post-colonial writers and leaders, they are always there with their head high. এই জন্য বঙ্গবন্ধুকে দেখবে যে ইংল্যান্ডে তিনি বাংলাদেশ স্বাধীনতার পরপরই যে যাচ্ছেন, বাংলাদেশে আসার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় উনি যেভাবে পাইপ ফুকাচ্ছেন, তুমি অবাক হয়ে যাবা, তোমরা অবাক হয়ে যাবা যখন দেখবা উনি পায়ের উপর পা তুলে হালান দিয়ে পাইপ ফুকাচ্ছেন, তারপরে সাংবাদিকদের যখন উত্তর দিচ্ছেন প্রশ্নের। This is the way generally the post-colonial leaders and writers negotiate or talk. But here his approach is different. It is almost a Gandhian approach. আচ্ছা, তাহলে প্রথম আমি বললাম negotiation through argument, then affirmation of their superiority. Then again, he is not stopping there. He is telling the reasons for his, for his saying so, showing the reasons যে আমি আপনাকে কেন বলছি শুনেন, তার একটা কারণ আছে। মানে এগেইন আড়ষ্টতা তার কাটছে না, যে আপনার যখন আমি প্যাসেজ টু ইন্ডিয়া পড়ি, দেয়ার্স এ রাইটিং বাই ওয়াল্ট হুইটম্যান, প্যাসেজ টু ইন্ডিয়া যেটা উপন্যাস জানি আমরা, সেটার কথা উনি বলছেন না। হি ইজ টকিং অ্যাবাউট ওয়াল্ট হুইটম্যানস পিস, and there is passage to India, and in that writing he has one phrase like this: passage to more than India. কায়সার হকের কথা হচ্ছে, যখনই আমি আপনার লেখার মধ্যে এই অংশটা পড়ি তখনই আমার মনে হয় আপনি সম্ভবত ইন্ডিয়া, মোর দ্যান ইন্ডিয়া মানে বাংলাদেশে আসার কথাই বলেছিলেন। So what he is telling us is that he is building the argument, and before building the argument, before he places his argument, he is showing the reason, showing the origin of his thought. সুতরাং আমি বারবার বলছি, একটা আড়ষ্ট পোস্ট কলোনিয়াল ব্যক্তি, যিনি যুক্তি দিয়ে কথা বলবেন এবং যুক্তিটার মধ্যে চরম শালীনতা, তাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা, এইসব কাজ তিনি বিশ্বস্ততার সঙ্গে করছেন। আমি বলতে চাই কারণ কি, ইফ অনলি বিকজ, শুধু এই কারণে যে এভরি টাইম আই রিড প্যাসেজ টু ইন্ডিয়া অ্যান্ড কাম অ্যাক্রস দ্য ফ্রেজ passage to more than India, whenever I come across this phrase that you are talking about passage to more than India, then I feel that you actually wanted to settle in Bangladesh. You wanted to come and love Bangladesh. You wanted to be there in Bangladesh. এখানে এবার দেখো, I fancy anachronistically I want to reverse the normal cycle of time. আমি সময়টাকে বরং ওলট পালট করে নিতে চাই। আপনি তো এখন নাই, ওয়াল্ট হুইটম্যান তো মারাই গেছেন, আমি জানি আপনি মারা গেছেন, কিন্তু আমি মনে করি আপনি আছেন। আমি সময়ের এই ধারাটাকে উল্টে নিতে চাই, যে আপনি এখন আছেন এবং আপনি সত্যি সত্যি চাচ্ছিলেন বাংলাদেশে আসবেন। So I fancy anachronistically that you wanted to overshoot the target, and you want to go across the target, you want to cross the target by a shadow line and land in Bangladesh. So look, this is similar to জসিমউদ্দিন's তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদেরই ছোট গায়ে। জসিমউদ্দিন যেমন নিমন্ত্রণ কবিতায় নিমন্ত্রণ করছিলেন ওইভাবে বলে, তিনি নিমন্ত্রণ জানাচ্ছেন খুব যুক্তি দিয়ে, যে আমার মনে হয় আপনি এখানেই আসতে চেয়েছিলেন, আসুন না।
আপনি আসলে না কত ভালো হতো, আপনার সঙ্গে কথা বলা যেত, আপনারা কি কি অন্যায় করছেন সেগুলি বলা যেত, আপনি বুঝতে পারতেন। So several things he is affirming first, and then he started unfolding his tradition. Then he is talking about his country with a sense of pride, not with a sense of deprivation. তিনি এক ধরনের প্রাইড নিয়েই কথা বলছেন, তারপরে আবার যুক্তির দিকে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এই প্যারাটা তোমরা একবার পড়ে ফেলো, আমি যা যা বললাম তোমরা একটু দেখো, তোমাদের ভিন্ন তো কথা থাকলেও আমার সঙ্গে শেয়ার করো। প্লিজ রিড দিস প্যাসেজ স্ট্যানজা। Okay. Have you any problem to understand this passage, stanza? Anyone or any comment? Any more understanding? কিছু বলবে আর? স্যার অ্যানাক্রনিস্টিক্যালি এটা যদি একটু মানে আরেকবার আচ্ছা বলতেন। আচ্ছা, অ্যানাক্রোনিস্টিক্যালি হচ্ছে মিসপ্লেসিং টাইম, অ্যানাক্রোনিস্টিক্যালি হচ্ছে রিভার্সিং টাইম। অর্থাৎ আমি এখন কথা বলছি যেন আমি ওয়াল্ট হুইটম্যানের সঙ্গে কথা বলছি, কিন্তু ওয়াল্ট হুইটম্যানের সঙ্গে কি কথা বলা সম্ভব? উনি তো মরে গেছেন সেই কবে, 19 শতাব্দীতে। আর আমি একবিংশ শতাব্দীতে এসে বলছি যে দাদু শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। বুঝতে পারলে? অর্থাৎ আপনি নাই আমি জানি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ওই সময় আপনি আমার সময় আছেন। এই যে রিভার্সিং টাইম, মিসপ্লেসিং টাইম, এইটাকে বলা হচ্ছে অ্যানাক্রোনিস্টিক্যালি। গট ইট? জি স্যার। ওকে, এটা তো শব্দার্থ, এটা তো ডিকশনারি দেখলে পারতে, কিন্তু আমি চাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা। নো প্রবলেম, মাশাআল্লাহ। দেখো, কেউ যখন কোনো প্রশ্ন করে না তখন বুঝতে হবে তার আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ভুল আছে অথবা কিছুই বোঝে নাই। যদি তুমি বোঝো, জীবন সম্বন্ধে বা সাহিত্য সম্বন্ধে তোমার প্রশ্ন উঠবে হাজার হাজার। যদি তুমি না বোঝো, তাহলে তুমি হয় নিজেকে একেবারে পুরোপুরি বুঝমান মনে করবে, তাই কোনো প্রশ্ন করবে না, কারণ না বোঝার এই একটা সুবিধা আছে, নিজেকে পুরো বুঝমান ভাবা যায়। আরেকটা হলো কিছুই বোঝো নাই বলে আর কোনো প্রশ্ন নেই। আসলে তোমাদের কোনটা? বলো, আমি কি বুঝবো? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, then I'm sure there is lacking in your understanding. স্যার আমার এখানে প্রচুর সমস্যা হচ্ছে কানেকশনে, কিছু মানে আচ্ছা বুঝতেই পারতেছি না, এর জন্য কিছু বলতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকে একটু মনে হয় অনেক জায়গায় প্রবলেম হচ্ছে এটা। আর ওই যে তাসনিমের ইন্টারনেট কানেকশন পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছিল, টেক্সট করে বলছে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য হচ্ছে স্যার আমার এখান থেকেও মানে আমি শুনতে পারতেছি না, জাস্ট রেকর্ড করতেছি যেটা দিয়ে ওটা দিয়ে আবার পরবর্তীতে শুনিয়ে নেবো, এই জন্য হচ্ছে বলতেছি না, এটাতে বোঝা যায় না। আচ্ছা, স্যার এটা একটু আরেকবার যদি বলতেন। আল্লাহ। কোনটা? স্যার এই যে আমি আসলে কিছুই শুনতে পাইনি, আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো মানে একটু অল্প করে একটু যদি বলতেন ভালো হতো, আমি আসলে কিছুই বুঝতে পারিনি, পড়লাম এখন কিন্তু বুঝিনি কিছু। Okay, as I said, that Kaiser is writing an ode. an ode কি সেটা আমরা বলেছি 3 শব্দে, কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা।
তার বিবিধ দিক নিয়ে কথা বলা এবং এই কথা বলার মধ্য দিয়ে একটা দর্শন দাঁড় করানো, এই হচ্ছে ওড। এখানে ওডে সাধারণত আমরা তাহলে ওইটাই আশা করি, এখানে লুঙ্গি, ওড অন দ্য লুঙ্গিতে আমরা নিশ্চয়ই আশা করব লুঙ্গির বিবিধ দিক নিয়ে তিনি কথা বলবেন, এখান থেকে একটা দর্শন দাঁড় করাবেন। নেক্সট বলেছি যে এই কবিতায় পোস্ট কলোনিয়াল পোম হিসেবে তিনি কিভাবে লিখছেন সেটা দেখার বিষয়। পোস্ট কলোনিয়াল রাইটাররা জেনারেলি একটু প্রোটেস্টিং হয়, লাথিমার ভাঙড়ে তালা টাইপের হয়, কিন্তু এখানে তিনি একটা নেগোসিয়েটিং মুডের মধ্যে আছেন। হি ইজ মেকিং নেগোসিয়েশন with the colonizers or neo-colonialist or the neo-imperialist. How তিনি প্রথমেই ওয়াল্ট হুইটম্যানের সঙ্গে একটা আত্মীয়ত্ব পাতানোর চেষ্টা করলেন। দাদু, ও দাদা, ওয়াল্ট হুইটম্যান এভাবে একটা সম্বোধন করেছেন। তার মানে তিনি যে যুদ্ধটা করবেন পোস্ট কলোনিয়াল স্ট্রাগল, ইট ইজ নট দ্য স্ট্রাগল অফ উইপন্স, ইট ইজ দ্য স্ট্রাগল অফ আর্গুমেন্ট, and that argument also will be placed in a very amicable manner, এবং এই আর্গুমেন্টের মধ্যে কোনো ধরনের ঔদ্ধত্য থাকবে না, মোলায়েম ব্যাপার থাকবে। তখন তিনি বললেন, আমাকে একটু, দাদু আমি আমার চিন্তাগুলো না আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই, আমাকে অনুমতি দিবেন? বিনয়ের সঙ্গে। এবার বলছে কেন করতে চাই জানেন, এবার আবার কারণগুলো বলছে, তার মানে আরো কোমল হয়ে যাচ্ছে। তার মানে পোস্ট কলোনিয়াল রাইটার হিসেবে তিনি যে খুব প্রতিবাদী তা নয়, হ্যাঁ প্রতিবাদ করবেন বাট থ্রু আর্গুমেন্ট। এরপর বলছেন যে আমি প্রয়োজনে যদি সময়কে ঘুরিয়েও বলতে চাই তবু বলতে চাই যে আপনি না আপনার একটা লেখায় প্যাসেজ টু ইন্ডিয়ার মধ্যে বলেছিলেন প্যাসেজ টু মোর দ্যান ইন্ডিয়া। আমার মনে হয় আপনি না মোর দ্যান ইন্ডিয়া বলতে বাংলাদেশে আসার কথা বলেছিলেন। এই জায়গায় এসে the writer is upholding his country, upholding his tradition. How? Because he felt that Walt Whitman would be happy to land in Bangladesh. He wanted to land in Bangladesh. He wanted to settle in Bangladesh. এই জায়গাটা, তার মানে তোমাদের যেখানে স্বাদ কি যেন চলে যাও আমি রয়ে যাব বাংলায়, এই টাইপের ব্যাপার স্যাপার, যে সারা বিশ্ব আছে, আমেরিকা আছে, উনি এখন বাংলাদেশে আসবেন। নেক্সট ওয়ান, lately I have been thinking a lot about sartorial equality. Do you know the word sartorial? Anyone? Hello? Sartorial. যারা পড়েছো তা তো তাদের, স্যার জামা কাপড় বিষয় কিছু, ক্লোদিং টাইপের কিছু কি? জি জি জি, related to fashion, clothing. So recently he was thinking a lot about equality in dress. এই জায়গায় কায়সার হক different. Generally when the post-colonial writers talk about their protest or something like that, they generally talk about economy, physicality, cultural shock. He is narrowing down that and coming to dress sartorial aspect. This is again not very common, rather he is becoming uncommon and narrowing himself down to a tradition, to an aspect of life which is not generally discussed with importance, but it is important. This is difference here. How far we are from this democratic ideal. এই যে উনি যে প্রথম হুইটম্যানের সঙ্গে একটা আত্মীয়তা পাতালেন, সেখানে তিনি একটা কৌশলের কাজ করেছেন। তার সঙ্গে আত্মীয়তার মূল কারণ হচ্ছে he knew that Walt Whitman championed, advocated, advanced the cause of democracy. যেহেতু ওয়াল্ট হুইটম্যান ডেমোক্রেসিকে এগিয়ে নেওয়ার চিন্তায় ছিলেন,
তার মুখপাত্র হিসেবে কাজ করতেন, চাইতেন ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হোক। সুতরাং তিনি প্রথমে একটা আত্মীয়তা পাতালেন, তারপর তার প্রশংসা করলেন, এরপর বলছেন, আমি ভেবে দেখেছি দাদু, দ্যাট উই আর নট প্র্যাকটিসিং ডেমোক্রেসি ইন ড্রেস। সাম ড্রেসেস উই আন্ডারস্টিমেট, sometimes we show discrimination in case of dress. তাহলে প্রথমে প্রশংসা করে দাবি আদায়ের যে কৌশল, সেটা কবি বেশ ভালোভাবে নিচ্ছেন। তাহলে আমরা এই পর্যন্ত যা দেখলাম সেটা হলো এই, the writer is not talking about those aspects which are generally talked about, rather he is going for talking about an aspect which is least talked but very important. Then again, he will even narrow it down to one traditional dress, which is generally underestimated not only by the people outside but also by the people inside. যারা দেশি ভদ্রলোক তাদের দ্বারাও আন্ডারস্টিমেটেড হয় এরকম একটা ড্রেসকে নিয়েছেন। এবং এইখানে এসে ডেমোক্রেসির কথা এই কারণে বললেন, ওয়াল্ট হুইটম্যান যেহেতু ডেমোক্রেসির পক্ষে কথা বলতেন, অতএব তার যুক্তিটা ওয়াল্ট হুইটম্যান এবার মানতে বাধ্য হবেন বা মানবেন এই প্রত্যাশা যে, লুক, we are very very far away from the practice of democracy in case of dresses, and how hypocritical, এই যে দেখো, এই জায়গায় এসে তিনি ধীরে ধীরে মুখ খুলছেন। তাহলে পোস্ট কলোনিয়াল রাইটার্স, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই এক ধরনের কম্প্রোমাইজের জায়গায় যাবেন, তার মানে এই নয় যে জালিয়ানওয়ালাবাগে হত্যা চালাবা আর সেখানে তিনি কোনো প্রতিবাদ করবেন না, নাইট উপাধি পরিত্যাগ করে ফেলবেন, বিষয়টা এরকম। ওকে, এই জায়গায় এসে তিনি বলার চেষ্টা করছেন যে ইট ইজ হিপোক্রিটিক্যাল দ্যাট generally we talk about, say about democracy, but actually we are not doing that, so we are hypocritical in our approach, in our dealing. Hello, Islam. Okay. Hello. আচ্ছা, আপনি একটু আগে আমাকে রিং দিয়েছিলেন আমার সামনে। না না, সমস্যা নেই, আমি তো নাম্বার থেকে রিং দিয়েছি না, সরি ওর কিছু নেই। শোনো, আমি ক্লাস নিচ্ছি, তো তুমি 4:30 করে রিং দাও প্লিজ। ওকে, তোমাদের প্রবলেম আমি দেখবো, এই 4:30 করে রিং দিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, লক্ষ্য করো, অল ক্লোথস হ্যাভ ইকুয়াল রাইটস, বাট this nobody will deny, yet some obviously are more equal than others. লতে যেমন একটা কথা আছে যে লজ, অল লজ আর ইকুয়াল, বাট ইকুয়াল টু অল কি যেন কথাটা আছে, কেউ জানো? যে অল লজ আর ইকুয়াল বাট সাম লজ আর মোর ইকুয়াল, এরকম একটা কথা আছে। সো হি ইজ ব্রিঙ্গিং দিস ফিলসফি ফ্রম গ্রিস, দেয়ার ট্রেডিশন, অ্যান্ড দেন রিভার্সিং দ্যাট। তাহলে পোস্ট কলোনিয়ালিটির একটা কথা, ওই যে আমরা যে কেলিবানের মুখে পেয়েছিলাম যে ইউ হ্যাভ গিভেন মি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাও মাই অ্যাডভান্টেজ ইজ টু কার্স ইউ, আমি তোমাকে এখন অভিশাপ দিতে পারবো, গালি দিতে পারবো। ওই কথাটা তিনি দেখো গ্রিকদের কাছ থেকে নিয়ে, তাদের গুরুদের কাছ থেকে নিয়ে এবার উল্টে দিচ্ছেন, যে আপনারা যেমনটা বলেছিলেন কিছু সব লই সমান, কিন্তু কিছু কিছু ল বেশি সমান। So generally we say all clothes have equal rights, but is it true? But is it true that all clothes are equal? Actually not. This nobody will deny, but yet some obviously are more equal than others. But look, a lot of dresses have more right than other dresses. যেমন তোমরা বাংলাদেশে কি ড্রেসের কোনো বৈষম্য জানো? বাংলাদেশে কেউ জানো?
স্যার বাংলাদেশে হচ্ছে গিয়ে হ্যালো, মিউট হয়ে গেছে। আছে স্যার, হ্যালো লুঙ্গি হ্যালো, পরে হ্যাঁ। রিক্সা চালাইতে দেয় না স্যার। স্যার বাংলাদেশে যদি আপনি মানে নর্মালি লুঙ্গি পরে হচ্ছে গিয়ে ব্যাংকে যান বা হচ্ছে গিয়ে কোনো বিল্ডিং এ যান, আহ তাহলে জিনিসটা অনেক খারাপ ভাবে বা অন্য চোখে দেখা হয়। সেই স্যার যেমন ভালো একটা ড্রেস পরে বা সালোয়ার কামিজের যদি আমরা কথা বলি, যে মেয়েরা নর্মালি সালোয়ার কামিজ পরে, তো ওইখানে একটা খুব বাজে ভাবে দেখা হয় যারা নর্মালি সুতি বা কটন এগুলো পরে। তো সবাই এক্সপেক্ট করে যে ভালো একটা জায়গায় গেলে সবাই একটু দামি পোশাক পরবে বা একটু দামি কাপড় পরবে। ঠিক আবার যেমন যদি আমরা আদিবাসীদের কথা বলি, তো ওরা যখন ওদের ট্রেডিশনাল ড্রেস পরে, ওটা যদি ওরা ওদের ফাংশন ছাড়াই এমনি নর্মাল ভাবে হচ্ছে গিয়ে পরে অন্যান্য শহরে বা অন্য জায়গায় যাওয়া আসা করে, তাহলে ওদেরকে আবার একটু অন্য চোখে দেখা হয়। তো ওদের কাছ থেকে ওই এক্সপেকটেশন করে যে ওরা নর্মালি ওদের ট্রেডিশনাল ড্রেস গুলো ওদের ট্রেডিশনে পরবে ওদের অনুষ্ঠান, এছাড়া নর্মালি অন্যান্য সময় পরলে জিনিসটা অন্যভাবে দেখে। যেমন পূর্ণা কয়েকবার ভার্সিটিতে অনুষ্ঠানে হচ্ছে গিয়ে ওর ট্রেডিশনাল ড্রেস গুলো পরে আসছিল। তো সবাই ওটা নিয়ে অনেক বলছে যে হ্যাঁ এগুলো তো অনুষ্ঠানে পরার মতন বা এগুলো অনুষ্ঠানে অনেক সুন্দর লাগে। আবার ও হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের উপলক্ষে পয়সা দিয়ে গলায় অর্নামেন্টস এর মতন তৈরি করেছিল, হার তৈরি করেছে। তো সবাই ওটা দেখে বলছে যে হ্যাঁ এটা অনুষ্ঠান মানে পয়লা বৈশাখ উপলক্ষে ওই ওই সময়টা পড়ার মতন, বাট অন্যান্য সময় এগুলা হচ্ছে কি আমাদের সোসাইটির সাথে বা আমাদের বিয়ে বা অন্যান্য উৎসবের সাথে এগুলা হচ্ছে অত একটা যায় না। তো এইভাবে আচ্ছা, একটা মানে ডিসক্রিমিনেশন তৈরি হয়েই যায়। শুধু তাই নয়, ফরহাদ মজহারকে কে চিনো? ফরহাদ মজহারকে চিনো? জি না না স্যার। স্যার। ফরহাদ মজহারকে চিনো না? কেউই না? না স্যার। সুবহানাল্লাহ। যা হোক, ফরহাদ মজহারকে, উনি এখন ওই সাদা ড্রেস পরেন। আমাদের ঢাকা ক্লাবে লুঙ্গি পরে ঢোকা যায় না, এবং ফরহাদ মজহারকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি ঢাকা ক্লাবে, উনি লুঙ্গি পরে গিয়েছিলেন বলে। স্যার ঢাকা ক্লাব তো স্যার যাও সম্ভ্রান্ত মানুষ, আপনি স্যার গুলশানে লুঙ্গি পরে রিক্সাওয়ালারা রিক্সা চালাতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য আমার জানা ছিল না। স্যার এমনিতে নর্মাল ছেলেরা যে স্যান্ডেল পরে ক্লাস করতে বা এমনি নর্মালি পরে যেসব স্যান্ডেল পরে বের হয়, এগুলো পরে তো স্যার যে কোনো হোটেলে, যে লা মেরিডিয়ান বলেন, রেডিসন বলেন, এইসব জায়গায় তো ঢোকা যায়। হ্যাঁ, এটা ঠিক। এমনকি মানে হ্যাঁ, সোনারগাঁ এগুলোতে তো ঢুকতে দিবে না মনে হয় লুঙ্গি পরে। জি স্যার, ঢুকতে দেয় না। আচ্ছা, good. তাহলে আমরা দেখতেই পাচ্ছি all clothes have equal rights is not true. This nobody will deny that, but yet some obviously are more equal than others. তাহলে ইন্টেলেকচুয়াল একটা অ্যাপ্রোচের একটা বড় দিক হচ্ছে, they will start in a simplistic manner but they will expand that to cover more and more areas. মনে হচ্ছে তিনি লুঙ্গি নিয়ে কথা বলবেন, কিন্তু আসলে একেবারে সমাজের গোড়ায় টান দিয়েছেন। যে মুখে তো বলেন সবাই সমান, কিন্তু ইন প্র্যাকটিস তো আসলে আপনারা মোর ইকুয়াল হয়ে যান আমাদের তুলনায়। সো দিস ইজ দ্য প্রোটেস্ট, a true argument by the writer. No, I am not complaining about. এবার দেখো মজার কথা, he's saying that I'm not complaining about the jacket and tie. Thus he is, you know, uh, establishing himself to be better, wider, broader than those people. কলোনাইজাররা কি করে, তাদেরটাকেই ভালো বলে, অন্যটা খারাপ বলে। ইনি এখানে এই সুযোগটা নিলেন, বললেন যে না না না, আমি আপনাদেরটাকে আবার ছোট করছি না, ওটার সম্বন্ধে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরটাকে ছোট করবেন কেন? দিস ইজ দ্য ওয়ে, দ্য গান্ধিয়ান স্টাইল। তোমরা তো জানো যে গান্ধী যখন নন ভায়োলেন্স মুভমেন্ট শুরু করেছিলেন, তখন তার একটা কথা ছিল যে আমরা নন ভায়োলেন্ট থাকবো, পুলিশরা যদি মারতে থাকে আমরা তবুও প্রতিবাদ করব না। এতে করে কি হবে, পুলিশ এক সময় ভাবতে শুরু করবে তারাই হচ্ছে অ্যানিমালিস্টিক, তারাই অ্যানিমেল আর আমরা হচ্ছে সিভিলাইজড।
কারণ অ্যানিমেলরাই এই আচরণ করতে পারে, আনসিভিলাইজডরা এই আচরণ করতে পারে। So this is the argument which Gandhi put forward during that movement, and here the writer also taking the same move. রাইটারও সেই মুভ নিচ্ছেন যে আপনার জ্যাকেট টাই সম্বন্ধে আমি যে ছোট করে কথা বলবো সেটা কিন্তু বলছি না। আপনি মনে করেন না যে আপনার ড্রেসকে আমি ছোট করব। The jacket and tie required in certain places that like fancy dress parties is in the spirit of a game. I am talking of something more fundamental. তাহলে আমি ওটা নিয়ে কথাই তুলছি না, কারণ ওটা হচ্ছে ইউনো ডিফারেন্ট পার্টিতে যাওয়া হয় ইন দ্য স্পিরিট অফ গেম। এই কথাটাকে আমাকে বোঝাতে পারো। বিভিন্ন পার্টিতে তুমি ড্রেস পরে যাচ্ছ আবার ইন দ্য স্পিরিট অফ এ গেম, এটা কিভাবে হতে পারে? হু ক্যান সে মি? কিছু বলো। হ্যালো, তোমরা কি আছো? হ্যালো স্যার, হ্যালো। And in the spirit of a game, look, in the game we always compete, we always try to defeat others, we always try to be better than others, we always prove to be winner, always want to prove to be winner. আমরা ফ্যান্সিফুল ড্রেস পরে যখন বিভিন্ন পার্টিতে যাই তখন এই ধরনের একটা প্রতিযোগিতা থাকে, কার্ডটা কিরকম, কার্ডটা কোন ফ্যাশনের, কে করেছেন, কত টাকা খরচ হয়েছে। দেখবি যে in different parties, especially the celebrities from the cine world, they would love to make a show in a spirit of a game. কিন্তু রাইটার বলছেন আই এম টকিং অফ সামথিং মোর ফান্ডামেন্টাল, কিন্তু আমি এগুলো নিয়ে কথা বলছি না, আমি এর চেয়ে ফান্ডামেন্টাল কিছু নিয়ে কথা বলতে চাই। তাহলে এই পর্যন্ত যা আমি বোঝালাম মনে হয় 20-25 লাইনের মতো হয়ে গেছে। এই পর্যন্ত একবার পড়ে দেখো, ফান্ডামেন্টাল পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো, তোমাদের মোবাইলের প্রয়োজনে বের করে পড়ো। 5 মিনিট বা 7 মিনিট, কোনো প্রবলেম থাকলে বলতে হবে।
এনিওয়ান? না স্যার। ওকে, শুক্রিয়া। তাহলে আমরা এবার একটা বড় পার্ট দেখব, তারপরে আমরা একটু আমাদের ইয়া নিয়ে কথা বলবো। আর কটা পার্ট আছে? মাশাআল্লাহ, আজকে মনে হয় না শেষ হবে। আমরা একটু দেখার চেষ্টা করি এবার। Now I'm talking something more fundamental. Hundreds of millions from East Africa to Indonesia wear lungi, also known variously as different name. তোমরা একটু পড়ে নিও, সবগুলোর নাম উচ্চারণ করা মুশকিল। সারং, মুন্ডা, তামাইন, সারম, মাওয়াইজ, কিতেঙ্গে, কাঙ্গা, কাইকি, like this. Okay, so these are different names. So look, he is now, দেখো পোস্ট কলোনিয়ালিটির আরেকটা কমন বৈশিষ্ট্য হচ্ছে they would love to have developed a type of fraternity in the previously colonized countries. আগে যেসব দেশ কলোনাইজ ছিল সেই সব দেশের মধ্যে এক ধরনের ফ্র্যাটার্নিটি ডেভেলপ করা, তাদেরকে একইভাবে চিত্রিত করার একটা প্রচেষ্টা থাকে। তাহলে এর আগে একটা দেখলাম আমরা, সেটা হচ্ছে তাদের একটা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা, আর একটা হচ্ছে ফ্র্যাটার্নিটি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। Okay. So they wear it day in, day out, indoors and out. তাহলে he is telling us about the occasions, the time when lungi is used, and he is telling with assurance and emphatically that this is used, day in, day out, indoors and out. Then this is supposed to be prestigious, dress, but it is not. Just think, at any one moment, look at again the superiority, the desire to prove the people from the post-colonial country perspective as superior. At any one moment, there are more people in lungis than the population of the USA. So, while he was placing his argument, he is actually telling us about the strength of the argument. Now he is going for how many people wear this. And he said that at any moment, at any situation, the people wearing lungi will be more than the total population of the USA. By saying that, he is trying to say, if you say that any dress from USA is a standard, then lungi should be more standard than that. This is the argument. So lungi is not supposed to be underestimated. It's impossible. Why is it then underestimated? It's a matter of hegemony. It is a matter of the absence of democracy. Now try wearing one to a White House appointment. Now he is taking us to discrimination. ডিসক্রিমিনেশনের প্রথম কাজটা এখানে কি করলেন, উনি একদম বড় জায়গায় চলে গেলেন। Try wearing one to a White House appointment. Not even you, Grandpa Walt, laureate of democracy, will make it in. বললেন যে দাদু, তুমিও যদি লুঙ্গি পরে হোয়াইট হাউসে যেতে চাও, কাজ হবে না। তুমি তো ডেমোক্রেসির একজন অ্যাডভোকেট, তুমি তো ডেমোক্রেসিকে এগিয়ে নিয়েছিলে, but you will also not be allowed. This shows clearly that there is discrimination, extreme discrimination, so far dress is concerned. You would, if you affected a kilt, but a lungi, no way. This is important. Even if you use any ghagra type, dress or different dress, you will be allowed.
no problem, there will be no problem with that. But if you use lungi, it will not be allowed. So kilt is okay, any variation is okay, any standard from your part is okay, but what is not okay? Lungi is not okay, no way. But why? Then he's questioning. So this is the argument he is building by pointing to the discrepancies, by pointing to the differences, and he is building the argument. You would, if you accept, no way. But why? This is the question I ask all to ponder. আমি এই প্রশ্নটা সবাইকে ভাববার জন্য বলছি। ইজ ইট এ ক্লাশ অফ সিভিলাইজেশন? এটা কি সভ্যতার সংঘাত? দ্য শিয়ার ইলজিক্যালিটি অফ ইট। লক্ষ্য করে, এটা সভ্যতার সংঘাত বলার পরপরই এই সভ্যতা যে ইলজিক্যাল সেটা বলতে তিনি ভুল করলেন না। সো হোয়াট হি ইজ ডুইং, at the very beginning he affirms superiority, but he is not budging an inch to hit them back. So he is hitting them back whenever it is possible. The sheer illogicality of it, the kilt is with us, but the lungi is with them. Now he is taking us to the major issue of post-coloniality. What is the major issue of post-coloniality? They always make the difference we and they always make us others. আমাদেরকে সবসময় অপর বানিয়ে ফেলতে চায়, অন্য বানিয়ে ফেলতে চায়। এতে করে যেটা হয় যে we cannot just say that we are with them, we are equal to them, we are in the same line with them, we are their friend. It is impossible, because they have already made us others and they are we. They together we, and we are they. So what is happening? They are just making distance, making discrepancies, discrimination. This is what happened in case of colonialism, case of imperialism. এডওয়ার্ড সাইদ ঠিক এই কথাটাই বলার চেষ্টা করেছেন তার ওরিয়েন্টালিজম বইয়ে, যে তারা জ্ঞানতাত্ত্বিকভাবে এই কাজটা খুব সূক্ষ্মতার সঙ্গে করে থাকে, যে আমাদেরকে সবাইকে এক ব্র্যান্ডে নিয়ে এসে তোমরা তো তোমরা এইটা বলে দিবে, আর তারা এরকম একটা বলে দেয়। ওকে, ও এখন আমরা একটু এ নিয়ে কথা বলি। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তো আগে, তাড়াতাড়ি গ্রুপ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপরে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি আগে। যারা চলে গেছে তাদেরটাও দিতে পারো, দেওয়ার চেষ্টা করো। তোমরা একটু রিভুর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারো কিনা কারো জানা থাকলে। রিভু ছিল, পারবে কেউ দিতে? ওর মনে আছে ওর অ্যাটেন্ডেন্স এটা আইডিটা?
থ্যাংক ইউ কালিব। এখন আমাকে বলো, তোমাদের মিড টার্ম তো চলে আসছে, এখন আমরা পরীক্ষা নিয়ে কথা বলি। তোমাদের অ্যাসাইনমেন্ট টা কিসের উপর দিতে পারি বলো? তোমাদের চয়েস দাও। স্যার লোল্যান্ডের যে ইকো ক্রিটিজম পার্সপেক্টিভ আছে ওটা নিয়ে দেন। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না যে। স্যার লোল্যান্ডের যে ইকো ক্রিটিসিজম যে পার্সপেক্টিভ আছে ওটা নিয়ে দিলে ভালো হবে না? অন্যরা কি বলো? স্যার দেওয়া যায় স্যার, যেহেতু স্যার আগে পড়েছি স্যার, হয়তো বা করতে পারবো ভালো মতো। ওকে, তাহলে আমরা 300 ওয়ার্ডের মধ্যে দিব। তোমার যেদিন মিড টার্ম পরীক্ষা হবে, পরীক্ষার সময়টা পর্যন্তই তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইম, এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তোমাদের আপাতত আমাদের মেসেঞ্জার গ্রুপে। ওকে স্যার। অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমাদের হচ্ছে কম্পোজ করে টাইমস নিউ রোমানে। প্লিজ ডোন্ট কপি ফ্রম এনিহোয়ার, কপি করো না, নিজের মতো করে লেখার চেষ্টা করো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? স্যার ইকো ক্রিটিসিজমটা মেবি সবাই করতে পারবে না স্যার, ওই লোল্যান্ডের উপরে। ওকে, যদি কেউ থিওরি না পড়ে থাকে, কেউ কি আছে যে থিওরি পড়ে নাই? তারপর স্যার আরেকটা টপিক দিতেন, মানে দুইটা টপিক দিতেন ঠিক তাহলে আছে, ভালো হতো। ঠিক আছে, তাহলে নকশালাইট মুভমেন্ট লিখো। জি স্যার। নকশালাইট মুভমেন্ট ইন দ্য লোল্যান্ড। জি স্যার। যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো, যার যেটা ইচ্ছা সে লিখবে। 300 ওয়ার্ডের মধ্যে লিখলে হবে। 200 ওয়ার্ড তোমার তথ্যগুলো দিবা, আর 100 ওয়ার্ডে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়ার চেষ্টা করবা। 2 পার্টে লিখবা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? জি স্যার। স্যার ওকে, মিডের সিলেবাসটা নিয়ে যদি একটু বলতেন। বলো বলো। মানে স্যার মিড টার্মের সিলেবাসটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তাহলে ক্লাস অফ করে দেই। আচ্ছা, মিড টার্মের সিলেবাসটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি টু দ্য রাইটার্স, যেটা আমি শুরুতে মনে হয় একটা না দুইটা ক্লাস ব্যাপী করিয়েছি, কথা বলেছি। রাইটারদের সম্বন্ধে একটা ইন্ট্রোডাক্টরি কথা থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো দ্য লোল্যান্ডের আমরা যে ডায়াসপোরিক আইডেন্টিটির ব্যাপারে কথা বলেছিলাম, ডায়াসপোরিক রাইটিং এর ব্যাপারে সেটা। তারপরে হচ্ছে নকশালাইট মুভমেন্ট, দেন ইকো ক্রিটিসিজম। এরপরে হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম ইন ওড অন দ্য লুঙ্গি। এই হচ্ছে তোমাদের মিড টার্মের সিলেবাস। কোনো কথা আছে? না স্যার। নো কোয়েশ্চেন। জমা কবে দিতে হবে বলো তো? স্যার এক্সাম ডেট পর্যন্ত, মানে এই সাবজেক্টের যেদিন এক্সাম হবে ওই দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট দিতে হবে। স্যার আমার কম্পিউটার নাই, নষ্ট হয়ে গেছে। উত্তর কি হবে? মোবাইলে এডিট করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, মোবাইলেই লিখতে হবে। মোবাইলে ভয়েস টাইপিং করা যায়, লেখা যায়,
স্যার হয়ে যাবে তো, বেশি ওয়ার্ড তো দেননি আপনি, মাত্র 300 ওয়ার্ড। তারপরেও কতজনের যে অভিযোগ মানে থাকবে, অজুহাত থাকবে, এটা খুবই স্বাভাবিক। ওইটা নিয়ে করছি না, যে অজুহাত থাকবে না সেটা তো প্রত্যাশাই করি না। আমি তো 300 শুরু করলে 400 450 কিছু স্যার। অজুহাতের সংখ্যাটা বেড়ে গেলে একটু বিরক্ত লাগে তখন, মানে রাগ হয়ে আসে তখন। তো আমার মনে হয় যে মিড টার্মের আগে তোমাদের এটাই লাস্ট ক্লাস। হোপফুলি উইল ডু ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি, and good luck. Bye. আসসালামু আলাইকুম।